পর্যায় সারণী চ্যাপ্টারের আমরা বিভিন্ন পর্যাবৃত্ত ধর্ম নিয়ে আলোচনা করছিলাম যে পর্যায় এবং শ্রেণী বরাবর মৌলের পর্যায়গত ধর্মগুলো কিভাবে বাড়ে বা কমে সেই নিয়ে আমাদের ডিসকাশন চলছিল। তো আগের ক্লাসে অলরেডি আমরা তিনটে পর্যায়বৃত্ত ধর্মকে নিয়ে আলোচনা করেছিলাম, যেরকম অ্যাটমিক রেডিয়াই, আয়নিক রেডিয়াই এবং আয়নাইজেশন পোটেনশিয়াল। আজকের ক্লাসে আরও তিনটে পর্যাবৃত্ত ধর্ম নিয়ে আমরা ডিটেলসে দেখব। প্রথম যে পর্যাবৃত্ত ধর্ম নিয়ে আজকে বলবো সেটা হচ্ছে ইলেকট্রন আসক্তি বা ইলেকট্রন গ্রহণ এনথ্যালপি। ইলেকট্রন আসক্তিকে ইলেকট্রন অ্যাফিনিটিও বলা হয়ে থাকে। কাকে বলা হচ্ছে ইলেকট্রন আসক্তি? গ্রাউন্ড স্টেটে যখন কোনো বিচ্ছিন্ন গ্যাসীয় পরমাণুতে একটা অতিরিক্ত ইলেকট্রন যুক্ত হয় এবং সেই ইলেকট্রন যুক্ত হয়ে যে আয়নটা তৈরি হয়, সেই আয়নটা তৈরি করতে যে পরিমাণ শক্তি নির্গত হয় তাকেই বলা হচ্ছে সেই মৌলের বা সেই পরমাণুর ইলেকট্রন অ্যাফিনিটি বা ইলেকট্রন আসক্তি অথবা ইলেকট্রন গেইন এনথ্যালপি, বাংলায় যাকে বলা হচ্ছে ইলেকট্রন গ্রহণ এনথ্যালপি। প্রসম পরমাণুতে, যেরকম ছবিতে তোমরা দেখতে পাচ্ছ, একটা প্রসম পরমাণুতে ইলেকট্রন যুক্ত হচ্ছে এবং সেই ইলেকট্রন যুক্ত হওয়ার জন্য যে পরিমাণ শক্তি নির্গত হয় সেটাই হচ্ছে সেই মৌলের বা সেই পরমাণুর ইলেকট্রন অ্যাফিনিটি। মৌলের ইলেকট্রন আসক্তি হচ্ছে আসলে ইলেকট্রনকে আকর্ষণ করার প্রবণতার একটা পরিমাপ। ইলেকট্রন আসক্তির মান সাধারণত আমরা কিলোজুল পার মোল এককে প্রকাশ করে থাকি। যে ক্যালকুলেশনটা নিচে দেখানো হয়েছে সেখানে দেখো, অক্সিজেন থেকে আমরা O- আয়ন তৈরি করছি, মানে অক্সিজেনে আর একটা ইলেকট্রনের প্রবেশ ঘটছে। প্রথম ইলেকট্রন আসক্তি প্রক্রিয়াতে বাইরে থেকে কোনো শক্তির প্রয়োজন হচ্ছে না, অক্সিজেনে একটা ইলেকট্রন ঢুকছে এবং এর ফলে পরমাণুটা স্টেবল হচ্ছে, যে কারণে শক্তির মুক্তি ঘটছে। এবং এই কারণেই প্রথম যে ইলেকট্রন অ্যাফিনিটি, অর্থাৎ প্রথম যে ইলেকট্রনটা ঢুকছে, সেই প্রক্রিয়াটা হয়ে যাচ্ছে তাপ উৎপাদক প্রক্রিয়া। এবং এই ধরনের প্রক্রিয়ার ক্ষেত্রে ইলেকট্রন অ্যাফিনিটির মান কিন্তু নেগেটিভ হিসেবে ধরা হয়। এরপরেও যদি আরও একটা ইলেকট্রন ঢোকানোর চেষ্টা করা হয় তাহলে সেটা হয়ে যাচ্ছে সেকেন্ড ইলেকট্রন অ্যাফিনিটি, দ্বিতীয় ইলেকট্রন আসক্তি। সেই ক্ষেত্রে কি হবে, অলরেডি যে ইলেকট্রনটা ঢুকে আছে সেই ইলেকট্রন এবং যেগুলো আগে ছিল সেই ইলেকট্রনদের মধ্যে একটা বিকর্ষণ বল কাজ করবে। এর পরেও যদি আমরা সেকেন্ড ইলেকট্রনকে ঢোকাতে চাই তখন কিন্তু আমাদের বাইরে থেকে শক্তি প্রয়োগ করতে হবে। তাহলে সেকেন্ড যে ইলেকট্রন অ্যাফিনিটি, সেই প্রক্রিয়াটা হয়ে যাচ্ছে তাপ শোষক প্রক্রিয়া এবং সেই ক্ষেত্রে ইলেকট্রন অ্যাফিনিটির মান বা সিম্বল কিন্তু আমরা ধনাত্মক হিসেবে ধরব। যে কারণে সেকেন্ড যে প্রসেসটা O- থেকে O2-, এখানে কিন্তু যেহেতু শক্তির প্রয়োজন হচ্ছে সেই কারণে এনথ্যালপির মান, ইলেকট্রন গেইন এনথ্যালপির মান হয়ে যাচ্ছে পজিটিভ বা ধনাত্মক। এরপরে আসি ইলেকট্রন আসক্তির ওপর যে যে বিষয়গুলো প্রভাব ফেলে। যেরকম 1 নম্বর ফ্যাক্টর হচ্ছে নিউক্লিয়াসের আধান। নিউক্লিয়াসের আধান যত বেশি হবে তত কিন্তু অতিরিক্ত ইলেকট্রনের ওপর তাদের আকর্ষণ বল বৃদ্ধি পাবে, ফলে ইলেকট্রন অ্যাফিনিটির মান তত বেশি হবে। সেকেন্ড ফ্যাক্টর হলো পরমাণুর আকার। পরমাণুর আকার যত ছোট হবে, অতিরিক্ত যে ইলেকট্রনটা ঢুকছে তার ওপর নিউক্লিয়াসের আকর্ষণ বল তত বৃদ্ধি পাবে। এই কারণে পরমাণুর আকার যত ছোট হবে ইলেকট্রন আসক্তির পরিমাণ কিন্তু তত বেশি হবে। থার্ড ফ্যাক্টর হলো ইলেকট্রন বিন্যাস। কিছু কিছু ইলেকট্রনিক কনফিগারেশন দেখা যায় যেগুলো স্থায়ী হয়। স্টেবল ইলেকট্রনিক কনফিগারেশনের ক্ষেত্রে কোনো পরমাণুতে যদি অতিরিক্ত ইলেকট্রন ঢোকানোর চেষ্টা করা হয় তাহলে সেই ব্যাপারে কিন্তু নিউক্লিয়াস কোনো আগ্রহ দেখায় না, যেহেতু স্টেবল কনফিগারেশন অলরেডি রয়েছে।
তো এই সমস্ত পরমাণুগুলোর ইলেকট্রন আসক্তি কিন্তু প্রায় শূন্য বা শূন্যই থাকে। যে সমস্ত পরমাণুর হাফ ফিল্ড বা ফুল ফিল্ড অরবিটাল থাকে তাদের ক্ষেত্রে ইলেকট্রন আসক্তির মান ধনাত্মক হয়, কারণ সেক্ষেত্রে অতিরিক্ত শক্তি প্রয়োগ করে বাইরে থেকে ইলেকট্রনকে প্রবেশ করাতে হয়, সে কারণে ইলেকট্রন অ্যাফিনিটির মান হয়ে যায় পজিটিভ। ফোর্থ যে ফ্যাক্টরটা নিয়ে বলবো সেটা হচ্ছে কক্ষকের প্রকৃতি। যে কক্ষকে ইলেকট্রন যুক্ত হচ্ছে তার প্রকৃতির ওপরেও কিন্তু ইলেকট্রন আসক্তির মান অনেকাংশে নির্ভর করে। তো এইগুলো হচ্ছে ফ্যাক্টর যেগুলো ইলেকট্রন অ্যাফিনিটির উপর প্রভাব ফেলে। এই সমস্ত ফ্যাক্টরকে কনসিডার করে যদি পর্যায় সারণীতে ইলেকট্রন অ্যাফিনিটির পরিবর্তনকে আমরা জেনারেলাইজ করতে চাই, তাহলে দেখা যায় যে কোনো পর্যায়ের যদি বাম দিক থেকে ডান দিকে যাওয়া হয় তাহলে মৌলের পরমাণুর আকার ক্রমশ হ্রাস পায় এবং নিউক্লিয়াসের ধনাত্মক আধান ক্রমশ বৃদ্ধি পায়। এর ফলে ইলেকট্রন অ্যাফিনিটি আলটিমেটলি ইনক্রিজ করে। ঠিক উল্টোটা তাহলে শ্রেণী বরাবর হবে। যে কোনো গ্রুপের যদি ওপর থেকে নিচের দিকে নামা হয় তাহলে পারমাণবিক আয়তন বৃদ্ধি পায়, সেই সঙ্গে স্ক্রিনিং এফেক্ট এটা একটা ফ্যাক্টর যুক্ত হয়। তাহলে এই দুইয়ের মিলিত প্রভাব নিউক্লিয়াসের আধান বৃদ্ধিজনিত যে ইলেকট্রন আসক্তি সেই বৃদ্ধির প্রবণতাকে কিন্তু অতিক্রম করে যায়, ফলে আলটিমেটলি ইলেকট্রন অ্যাফিনিটি ক্রমশ হ্রাস পায়। নিষ্ক্রিয় মৌলের ক্ষেত্রে দেখা যায় যে ইলেকট্রন আসক্তির মান হচ্ছে ধনাত্মক। এর কারণ তোমরা ইলেকট্রনিক কনফিগারেশনগুলো দেখলে বুঝতে পারবে। হিলিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে 1s2 এবং বাকি যে নিষ্ক্রিয় মৌলরা রয়েছে তাদের সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রন বিন্যাস দেখতে পাচ্ছ যে ns2np6। এস এবং পি এই উভয় উপস্তর যেহেতু সম্পূর্ণ ভর্তি থাকে সেই কারণে এদের ইলেকট্রনিক কনফিগারেশন খুবই স্টেবল হয়, যে কারণে এরা আর বাইরে থেকে ইলেকট্রন গ্রহণ করতে চায় না। এর পরেও যদি অতিরিক্ত ইলেকট্রন ঢোকানোর জন্য চেষ্টা করা হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু শক্তির প্রয়োজন হয়, যে কারণে ইলেকট্রন অ্যাফিনিটির মান হয়ে যায় পজিটিভ। হ্যালোজেনের ক্ষেত্রে বলি, হ্যালোজেনের জন্য পাশের চার্টে চলে এসো। হ্যালোজেন মৌলের ক্ষেত্রে কিন্তু ইলেকট্রন অ্যাফিনিটির মান সবচেয়ে বেশি হয়। এর কারণ হচ্ছে হ্যালোজেন মৌলগুলির ক্ষেত্রে সর্ববহিস্থ কক্ষের যে ইলেকট্রনিক কনফিগারেশন সেটা খেয়াল করে দেখো ns2np5, আর একটা ইলেকট্রন যদি গ্রহণ করতে পারে তাহলে কনফিগারেশন হয়ে যাবে ns2np6, যেটা কিন্তু মোর স্টেবল ফুলফিল্ড পি অরবিটাল থাকার জন্য। তাহলে সবসময় হ্যালোজেনরা চাইবে যে একটা অতিরিক্ত ইলেকট্রন গ্রহণ করতে, সেক্ষেত্রে তাহলে ইলেকট্রন আসক্তির মান হয়ে যাচ্ছে সবচেয়ে বেশি। এক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য করার যে ফ্লুরিনের ইলেকট্রন অ্যাফিনিটির মান ক্লোরিনের চেয়ে অপ্রত্যাশিতভাবে কম হয়। এর কারণ হলো তোমরা জানবে যে ফ্লুরিন পরমাণুর আকার হচ্ছে খুব ছোট। ফ্লুরিন পরমাণুর আকার খুব ছোট এবং 2p যে উপস্তর আছে তার সাইজ ছোট হওয়ার জন্য সেখানে যে ইলেকট্রনগুলো থাকে সেখানে একটা বিকর্ষণ বল তৈরি হয় ফ্লুরিনের ক্ষেত্রে। এর ফলে অতিরিক্ত যে ইলেকট্রন বাইরে থেকে প্রবেশ করছে তাকে কিন্তু নিউক্লিয়াস বেশি আকর্ষণ করে না, ফলে ইলেকট্রন অ্যাফিনিটির মান কম হয়। অন্যদিকে ক্লোরিনের ক্ষেত্রে কি হয়, ক্লোরিনের আকার যেহেতু ফ্লুরিনের তুলনায় অনেকটাই বড়, সে কারণে 3p উপস্তরে ইলেকট্রনের মধ্যে যে বিকর্ষণ বল সেটা ফ্লুরিনের তুলনায় অনেকটাই কম হয়, ফলে যে ইনকামিং ইলেকট্রন মানে যেটা বাইরে থেকে ঢুকছে তার উপর কিন্তু ক্লোরিনের নিউক্লিয়াসের আকর্ষণ বলটা তীব্র হয় তুলনামূলকভাবে, ফলে ইলেকট্রন আসক্তির মানও কিন্তু বেশি হয়। সে কারণে ফ্লুরিনের ইলেকট্রন অ্যাফিনিটির মান ক্লোরিনের চেয়ে অনেকটাই কম। নেক্সট যে পর্যাবৃত্ত ধর্ম নিয়ে বলবো সেটা হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা। প্রথমে বলি তড়িৎ ঋণাত্মকতা বা ইলেকট্রোনেগেটিভিটি বলতে কি বোঝায়। কোনো সমযোজী বন্ধন সৃষ্টিকারী যে ইলেকট্রন জোড়
সেই ইলেকট্রন জোড়কে যদি কোনো মৌলের পরমাণু নিজের দিকে আকর্ষণ করে, সেই আকর্ষণ করার যে ক্ষমতা সেটাকেই বলা হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা। ইলেকট্রনকে নিজের দিকে টানার যে ক্ষমতা সেটাকেই আমরা বলছি ইলেকট্রোনেগেটিভিটি। ছবিতে দেখতে পাচ্ছ যে নিউক্লিয়াস কিভাবে কক্ষক থেকে একটা ইলেকট্রনকে নিজের দিকে টানছে, নিজের দিকে আকর্ষণ করছে। এই ক্ষমতাটাকে বলা হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা। তড়িৎ ঋণাত্মকতার পরিমাপ যেভাবে করা হয় সেটা হচ্ছে বিজ্ঞানী মিলিকানের মতে কোনো পরমাণুর যে আয়নাইজেশন পোটেনশিয়াল এবং যে ইলেকট্রন অ্যাফিনিটি তার গড় হচ্ছে সেই পরমাণুর তড়িৎ ঋণাত্মকতা। মানে আমরা ফর্মুলা হিসেবে লিখেছি, দেখো, তড়িৎ ঋণাত্মকতা সমান আয়নাইজেশন পোটেনশিয়াল প্লাস ইলেকট্রন অ্যাফিনিটি বাই 2। পরমাণুর যে আয়নাইজেশন পোটেনশিয়াল এবং ইলেকট্রন অ্যাফিনিটি এর একককে যদি ইলেকট্রন ভোল্টে প্রকাশ করা হয় তাহলে মিলিকান আর একভাবে এই ফর্মুলাটা দেন। সেটা হচ্ছে নিচের যে ফর্মুলা, তড়িৎ ঋণাত্মকতা সমান আয়নাইজেশন পোটেনশিয়াল প্লাস ইলেকট্রন অ্যাফিনিটি বাই 5.6। নেক্সট বলবো তড়িৎ ঋণাত্মকতা কোন কোন ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। 1 নম্বর হচ্ছে মৌলের পারমাণবিক সংখ্যার ওপর। মৌলের পরমাণু ক্রমাঙ্ক যত বাড়বে নিউক্লিয়াসের ধনাত্মক আধানও তত বৃদ্ধি পাবে, ফলে তড়িৎ ঋণাত্মকতার মান ক্রমশ বৃদ্ধি পাবে। সেকেন্ড ফ্যাক্টর হচ্ছে পরমাণুর ব্যাসার্ধ। পরমাণুর ব্যাসার্ধ যত হ্রাস পাবে, যত ছোট হবে পরমাণুর আকার, তত কিন্তু নিউক্লিয়াস ইলেকট্রনকে বেশি করে নিজের দিকে টানবে, মানে তড়িৎ ঋণাত্মকতার মান বৃদ্ধি পাবে। থার্ড ফ্যাক্টর হচ্ছে সংকরায়ন বা হাইব্রিডাইজেশনের উপরেও কিন্তু ইলেকট্রোনেগেটিভিটি ডিপেন্ড করে। এস আর পি কক্ষের যে হাইব্রিডাইজেশন হয়, যেরকম এসপি হাইব্রিডাইজেশন, sp2 হাইব্রিডাইজেশন, সেখানে দেখা গেছে যে sp হাইব্রিডাইজেশনের ক্ষেত্রে ইলেকট্রোনেগেটিভিটি হয় ম্যাক্সিমাম, তার চেয়ে কম হচ্ছে sp2, এবং sp3 হাইব্রিডাইজেশনের ক্ষেত্রে কিন্তু ইলেকট্রোনেগেটিভিটি সবচেয়ে কম হয়। তো এই সমস্ত ফ্যাক্টরকে কনসিডার করে পর্যায় সারণীতে কোনো পর্যায়ের যদি বাম দিক থেকে ডান দিকে যাওয়া হয় তাহলে তোমরা জানো যে পরমাণু ক্রমাঙ্ক ক্রমশ বৃদ্ধি পায় এবং পরমাণুর আকার ক্রমশ হ্রাস পায়, ফলে আলটিমেটলি তড়িৎ ঋণাত্মকতার মান পর্যায় বরাবর ক্রমশ বৃদ্ধি পায়, ইনক্রিজ করে। এবং এর ঠিক উল্টোটা হবে শ্রেণী অনুযায়ী। কোনো গ্রুপের যদি ওপর থেকে নিচের দিকে যাওয়া হয় তাহলে পরমাণুর আকার বৃদ্ধি পাবে, এবং আর একটা ফ্যাক্টর অ্যাড হয় সেটা হচ্ছে স্ক্রিনিং এফেক্ট। এই দুইয়ের যে মিলিত প্রভাব সেটা জন্য ইলেকট্রোনেগেটিভিটি ক্রমশ হ্রাস পাবে। নেক্সট যে পর্যায়গত ধর্মটা বলবো সেটা হচ্ছে যোজ্যতা বা ভ্যালেন্সি। মৌলের যোজ্যতা বলতে মৌলের যৌগ গঠনের ক্ষমতাকে বোঝানো হয়, এবং সেটা আমরা কিভাবে পরিমাপ করি? মৌলের সর্ববহিস্থ কক্ষে উপস্থিত ইলেকট্রন সংখ্যা দিয়ে আমরা যোজ্যতাটা কাউন্ট করে থাকি। যেরকম ছবিতে দেখতে পাচ্ছ যে সোডিয়ামের ক্ষেত্রে ভ্যালেন্সি হচ্ছে 1, যেহেতু সর্ববহিস্থ কক্ষে ইলেকট্রন সংখ্যা হয়েছে 1, এবং অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে ভ্যালেন্সি হচ্ছে 3, যেহেতু সর্ববহিস্থ কক্ষে ইলেকট্রন সংখ্যা 3টে। শ্রেণী বরাবর ভ্যালেন্সির কিভাবে চেঞ্জ হচ্ছে, একদম নিচে বাঁদিকে যে ছবিটা রয়েছে সেটা তোমরা খেয়াল করো, যে এখানে দেখানো হচ্ছে পর্যায় সারণীতে মৌলগুলো যে যে শ্রেণীতে অবস্থান করে সেই অনুযায়ী কিন্তু তাদের যোজ্যতা হয়। যেরকম প্রথম শ্রেণীর মৌল সোডিয়ামের যোজ্যতা হচ্ছে 1। প্রথম শ্রেণীতে যতগুলো মৌল রয়েছে প্রত্যেকের যোজ্যতাই কিন্তু 1। দ্বিতীয় শ্রেণীর ক্ষেত্রে ম্যাগনেসিয়ামের যোজ্যতা আমরা ধরতে পারি 2। তৃতীয় শ্রেণীর ক্ষেত্রে অ্যালুমিনিয়ামের যোজ্যতা হচ্ছে 3। এইভাবে দেখা যায় যে সপ্তম শ্রেণীতে যে ক্লোরিন রয়েছে ক্লোরিনের যোজ্যতা হবে 7। পর্যায় সারণীতে দেখা যায় যে একই যোজ্যতার মৌল একই শ্রেণীর মধ্যে রয়েছে, তাই
একই শ্রেণীভুক্ত মৌলের যোজ্যতা কিন্তু একই রকম হয়। তো আলটিমেটলি পর্যায় এবং শ্রেণীগতভাবে দেখলে আমরা দেখব যে একই পর্যায়ের যত বাঁ দিক থেকে ডান দিকে যাওয়া হচ্ছে যোজ্যতা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে, এবং একই শ্রেণীর যত উপর থেকে নিচে নামা হচ্ছে যোজ্যতা কিন্তু একই থাকছে। সন্ধিগত মৌল যারা রয়েছে তাদের ক্ষেত্রে বলি, সন্ধিগত মৌলরা কিন্তু একাধিক যোজ্যতা প্রদর্শন করে। এর কারণটা হচ্ছে এদের ইলেকট্রনিক কনফিগারেশন। যেরকম এখানে একটা এক্সাম্পল আয়রনকে দিয়ে দেখানো হয়েছে। সন্ধিগত মৌলের ক্ষেত্রে যেটা হয় যে এদের ডি অরবিটালটা অপূর্ণ থাকে, এবং পারমাণবিক সংখ্যা যত বৃদ্ধি পায় তত কিন্তু নিউক্লিয়াসের চার্জ যেমন বাড়ে, সেরকমই যে এক্সট্রা ইলেকট্রন একটা একটা করে বাড়তে থাকে, সেই ইলেকট্রনগুলো কিন্তু যায় ডি কক্ষকে, ডি অরবিটালে। তোমরা জানো যে স্ক্যান্ডিয়াম থেকে সন্ধিগত মৌল বা ট্রানজিশন এলিমেন্ট শুরু হচ্ছে। স্ক্যান্ডিয়াম 21, ভ্যানাডিয়াম 22, তারপরে ক্রমশ যদি আমরা বাড়তে বাড়তে আয়রনে আসি, যেরকম আয়রনের কনফিগারেশন এখানে দেখানো হয়েছে 3d6, তার মানে ডি অরবিটালে 6টা ইলেকট্রন রয়েছে। তো এই রকম অবস্থায় যখন যৌগ গঠন করবে তখন কিন্তু এফি অনেক রকমের যোজ্যতা প্রদর্শন করতে পারে। যেরকম +2 যদি যোজ্যতা দেখায় তখন ইলেকট্রন বেরিয়ে যাচ্ছে 4s থেকে দুটো ইলেকট্রন বেরিয়ে গিয়ে কনফিগারেশন দাঁড়াচ্ছে 3p6 3d6 Fe2+ এর ক্ষেত্রে। আবার যদি Fe3+ মানে যোজ্যতা যদি 3 দেখায় তাহলে সেক্ষেত্রে ইলেকট্রনিক কনফিগারেশন আমাদের দাঁড়াবে 3p6 3d5। 4s থেকে দুটো ইলেকট্রন বেরোবে আর 3d থেকে আরও একটা ইলেকট্রন বেরোবে, টোটাল 3 ভ্যালেন্সি দেখাবে আয়রন। সেরকমই যদি ক্রোমিয়ামের ক্ষেত্রে খেয়াল করবে, ক্রোমিয়ামের নর্মাল ইলেকট্রন বিন্যাস হচ্ছে 4s1 3d5। যখন ক্রোমিয়াম 3 ভ্যালেন্সি দেখায় তখন কিন্তু তার যে ইলেকট্রন 4s থেকে একটা বেরিয়ে যায় আর 3d থেকে দুটো বেরিয়ে যায়। তো আলটিমেটলি আমরা কনফিগারেশন পাই 3d3। আবার ক্রোমিয়াম অনেক সময় +6 যোজ্যতাও শো করে, তখন তার কনফিগারেশন হয় 3p6। তো এইভাবে কিন্তু সন্ধিগত মৌলরা বিভিন্ন যোজ্যতা প্রদর্শন করে। তো নর্মালি এইভাবে পর্যায়গত ধর্ম 3টে নিয়ে আলোচনা হলো। এরপরেও এগুলোর ওপর বেস করে আরও পর্যায়গত ধর্ম আছে, যেগুলো মোটামুটি আমি এখানে একটা চার্টে দেখিয়েছি শর্টে, এবং চার্ট দেখে যেটা আমি ইন জেনারেল বলে দিই যে অনেকগুলো ধর্ম আমরা আগের ক্লাসেও পড়েছি, আজকেও পড়লাম। পারমাণবিক ব্যাসার্ধ পর্যায় বরাবর বাম দিক থেকে যদি ডান দিকে যাওয়া হয় তাহলে ক্রমশ হ্রাস পায়। ধাতব ধর্ম হ্রাস পায়। অধাতব ধর্ম কিন্তু বাঁ দিক থেকে ডান দিকে ক্রমশ বৃদ্ধি পায়। সেই সঙ্গে জারণ ক্ষমতা বৃদ্ধি পায়। বিচরণ ক্ষমতা তাহলে উল্টোটা হবে, হ্রাস পাবে। তড়িৎ ঋণাত্মকতা আজকেই পড়লাম যে যত বাঁ দিক থেকে ডান দিকে যাব পর্যায় বরাবর তত কিন্তু সেটা বৃদ্ধি পাবে। আয়নীভবন বিভবের মানও বৃদ্ধি পায়, ইলেকট্রন অ্যাফিনিটি বাড়ে, এবং যোজ্যতাও কিন্তু একই পর্যায়ে বাম দিক থেকে ডান দিকে ক্রমশ বৃদ্ধি পায়। এবং একই পর্যায়ে যেটা হবে, একই শ্রেণীতে কিন্তু ওপর থেকে নিচে ঠিক তার বিপরীতটাই ঘটবে। সুতরাং তোমরা যদি পর্যায়টা মনে রাখো তবে আমার মনে হয় আলাদা করে আর শ্রেণীটা মনে রাখতে হবে না, উল্টোটাই শ্রেণীতে হবে। তো এইভাবে মৌলের বিভিন্ন পর্যায়গত ধর্মগুলো কিভাবে চেঞ্জ হচ্ছে সেগুলো তোমাদের মনে রাখতে হবে, এবং এগুলোকে পরীক্ষায় যেটা আসে যে বিভিন্ন মৌলের নাম দিয়ে তাদের ঠিকঠাক অর্ডারে সাজাতে বলা হয়, যে কার পরে কে বাড়ছে বা কমছে সেই অনুযায়ী সাজাও। তো সেই ক্ষেত্রে তোমাদের এই সিরিজটা কিন্তু মনে রাখতে হবে যে কোন ধর্ম বাড়ছে কোন ধর্ম কমছে, এগুলো তখন খেয়াল করে ঠিক করতে হবে। তো পর্যায় সারণী চ্যাপ্টার মোটামুটি আশা করি কভার হয়েছে সবকটাই তোমাদের সিলেবাসে যা আছে সেই অনুযায়ী। আর পর্যায়গত ধর্ম কিভাবে চেঞ্জেস হচ্ছে সেগুলো তো আমি কমপ্লিট করেই দিলাম। তাহলে এই চ্যাপ্টারটা কমপ্লিট হলো আজকে।